Hello, Assalamu alaikum viewers. Today I am presenting here Management Lecture Plan 3 by BACBON. Okay, আজকে আমরা পড়ব কোম্পানি ব্যবসায়। কোম্পানি শব্দটা আমরা যখন এর আগের দুইটা লেকচার পড়েছিলাম তখন আমরা বলেছিলাম সবচেয়ে ক্ষুদ্রায়তনের যে ব্যবসা প্রতিষ্ঠানটা আছে তার নাম হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী। এক মালিকানা থেকে একটু বড় পরিসরে যদি কোনো ব্যবসা করতে যাই তাহলে আমরা পাবো অংশীদারি ব্যবসা। আর অংশীদারি ব্যবসা থেকেও আরেকটু যখন বৃহৎ আঙ্গিকে আমরা চলে যাব তখন আমাদের করতে হবে কোম্পানি ব্যবসা। তাহলে আজকে আমরা শিখব কোম্পানি ব্যবসা কি, তার প্রকারভেদ, তার দায়বদ্ধতা, কিভাবে তারা শেয়ার বিলি করে টাকা সংগ্রহ করে, তার ইনস অ্যান্ড আউটস। ওকে বন্ধুরা, এখন আমরা চলে আসি আমাদের প্রথম মডিউল, যেটা বলা হয়েছে কোম্পানির সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্যসমূহ। প্রথমে জেনে নেব কোম্পানি ব্যবসা কি। কোম্পানি হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, আবার বলছি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, আইনের অধীনে, মানে এটা অবশ্যই প্রত্যেকটা কোম্পানি অবশ্যই আইনগত ব্যক্তিসত্তা এবং এটা অবশ্যই কৃত্রিম হতে হবে। আমি একটু পরে এটা ডিটেলস ব্যাখ্যা করব কৃত্রিম ব্যক্তিসত্তা ব্যাপারটা কি। প্রথমে আমরা জেনে নেই কোম্পানি বিজনেস কি। আমি আবার একটু রিপিট করছি, কোম্পানি ব্যবসা হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী আইনগত উপায়ে যখন কতিপয় ব্যক্তি মূলধন স্বেচ্ছায় সরবরাহ করে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তখন তাকে বলা হয় কোম্পানি সংগঠন। 1994 সালে 2(1) ঘ ধারায় বলা হয়েছে যখন আইনের অধীনে গঠিত এবং নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলা হয়। এবার আমরা তাহলে প্রথমে চলে আসি, আমরা বলেছি কোম্পানি সংগঠন অবশ্যই আইনের অধীনে হইতে হবে, যেটাকে বলা হচ্ছে আইন সৃষ্ট। প্রথমে চলে আসি আইন সৃষ্ট কেন বলা হচ্ছে, তার মানে এখানে অবশ্যই একটা আইন জড়িত আছে। তো বাংলাদেশের ক্ষেত্রে কোম্পানি আইন 1994 সালে, আমরা একটু পরে আরেকটু ডিটেলস পড়বো। এবার চলে আসি চিরন্তন অস্তিত্ব কেন বলা হয়। আমরা যদি একটু চিন্তা করি এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক একজন থাকবে, একজন মালিকের যদি ব্যবসা করতে ইচ্ছে হয় তাহলে ব্যবসা করবে, যখন ব্যবসা করতে ইচ্ছে হচ্ছে না ব্যবসা করবে না, ব্যবসা গুটিয়ে ফেলবে। ধরেন আমি একজন এক মালিকানা ব্যবসায়ী, আমি আজকে করছি বেগুনের ব্যবসা ভালো লাগতেছে না, কালকে আমি মুরগির ব্যবসা করতেছি, আবার আমার ভালো লাগতেছে না, ব্যবসা করতে ভালো লাগতেছে না, আমি জব পেয়েছি জবে ঢুকবো, ব্যবসা গুটিয়ে ফেললাম, আমার ইচ্ছে অনুযায়ী আমি এখন জব করতেছি। তার মানে এক মালিকানা ব্যবসা আমি চাইলেই আমার ব্যবসা থেকে আমি সুইচ করতে পারি। কিন্তু কোম্পানির ক্ষেত্রে যেহেতু অনেকগুলা ব্যক্তি স্বার্থ জড়িত আছে, সো কোনো একজন ব্যক্তি চাইলেই সে যদি লিভ নেয় বা সে যদি কোম্পানির শেয়ার বিক্রি করে চলে আসতে চায় তাহলে কোম্পানির এক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে না। এবার চলে আসি, বলা হচ্ছে মানে পুরা পৃথিবীতে কোম্পানি আইন বা ফর্মাল যদি কোনো ল থাকে ফর কোম্পানি, সেটা হচ্ছে 1844 সালের ইংল্যান্ডে, যেটা একটা ব্রিটিশ আইন। এরপর চলে আসি ব্রিটিশ আইন 1844 সালে হয়েছে ভালো কথা, কিন্তু এর আগে কি কোম্পানি ছিল না? অবশ্যই ছিল। তার মানে পুরা বিশ্বের প্রথম কোম্পানি হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা গঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। এবার চলে আসি আমাদের যে উপমহাদেশ আছে, ভারতীয় উপমহাদেশে কোম্পানি আইন 1913 সালে। এবার চলে আসি বাংলাদেশের ক্ষেত্রে প্রথম কোম্পানি আইন প্রচলন হয় বা পাস হয় 1994 সালে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে 1994 সালে পাসকৃত কোম্পানি আইন প্রচলিত হয়েছে 1995 সালের 1 জানুয়ারি। এবার আমরা চলে আসি 1994 সালে যে আমরা কোম্পানি আইনটা পাস হয়েছে, এই কোম্পানি আইনে আসলে কি কি রয়েছে। এই কোম্পানি আইনে রয়েছে কিছু অনুচ্ছেদ আছে, কিছু তফসিল আছে, কিছু ধারা আছে। এবার আমরা জেনে নেব প্রতি বছর পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আছে, 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী অনুচ্ছেদ, ধারা এবং তফসিলের ক্রমানুযায়ী সংখ্যা কত। তাহলে আমরা একটু শর্টকাট একটা সূত্রের মাধ্যমে জেনে নিব এটা কিভাবে সহজে মনে রাখতে হবে। প্রথমে একটা টেকনিক্স আছে, এই টেকনিক্সটা এখানে লেখা আছে, একটু ভালো মতো খেয়াল করলে দেখতে পাবা। অতদা তিনটা শব্দ, অতদা সহজে বলা যায়, মাথায় মনে রাখতে হবে অতদা 11, 12, 404। আমি আবার বলতেছি অতদা 11, 12, 404। এবার আমরা জেনে নেব একটু ডিটেলসে। অতে অনুচ্ছেদ 11টি অনুচ্ছেদ রয়েছে 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী। এবার চলে যাই ততে তফসিল দেখা আছে 12টি। এবার ধাতে ধারা 404টি। তার মানে আমাদের সূত্র ছিল অতদা 11, 12, 404। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো
কোম্পানি আইনের বৈশিষ্ট্য, বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ ক্যারেক্টারিস্টিক্স দ্যাট আর এক্সিস্ট ইন দ্য কোম্পানি বিজনেস। ফার্স্ট ওয়ান ইজ জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, যেটাকে বলা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। এরপরটা হচ্ছে লফুল ক্যারেক্টারিস্টিক্স, যেটাকে বলা হচ্ছে আইনগত বৈশিষ্ট্য। এবার আমরা এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সবগুলো হয়তো তোমরা জানো বা বুঝো, যেগুলো তোমাদের প্রবলেম হতে পারে আমি সেগুলো ডিসকাস করে দিচ্ছি। প্রথমে চলে আসি সাধারণ বৈশিষ্ট্য। বলা হচ্ছে স্বেচ্ছামূলক। স্বেচ্ছা মানে হচ্ছে নিজের ইচ্ছা। আমি যখন একটা কোম্পানিতে ইনভেস্ট করতে যাব, শেয়ার কিনতে যাব, আমার সম্পূর্ণ নিজের ইচ্ছা থাকতে হবে। কোনো একটা তৃতীয় পক্ষের কোনো ফোর্সফুলি বা ইচ্ছাকৃত বা জোরপূর্বক কোনো জোর খাটিয়ে আমাকে শেয়ার কেনানো যাবে না। তার মানে শেয়ার অবশ্যই স্বেচ্ছায় কিনতে হবে। এবার চলে আসি জটিল গঠন। যেহেতু কোম্পানি আইনের সাথে আইনগত বাধ্যবাধকতা আছে, তাহলে সংগঠিত হইতে বা গঠিত হইতে অবশ্যই জটিল কিছু গঠন প্রণালীর মধ্য দিয়ে যেতে হবে। এবার চলে আসি বৃহদায়তন। আমরা জানি এক মালিকানা ব্যবসায় সবচেয়ে ক্ষুদ্র আয়তন, একটাই কারণ এখানে মূলধন কম। যেহেতু কোম্পানি আইনের মূলধন অনেক বেশি, ব্যক্তি অনেক বেশি, শেয়ার হোল্ডার বেশি, তার মানে কোম্পানি সংগঠনের আকার একটু বৃহৎ আকারই হবে। এবার চলে আসি মুনাফা বন্টন। বলা হচ্ছে যার যা তার তা, এটা বলা হয় মুখের ভাষায়। তার মানে এরকম, আমার যদি 10টা শেয়ার থাকে, মুনাফা বন্টন আমি ওই 10টা শেয়ারের সমপরিমাণ পাবো। প্রত্যেকটা শেয়ারে যে পরিমাণ মুনাফা আসবে তার সমপরিমাণ মুনাফা আমি পাবো। আমি যত পরিমাণ শেয়ার ওই কোম্পানিতে অকুপাই করব, মালিক হব, ওন করব, ঠিক ততটা শেয়ার পরিমাণ মূলধন আমি ভোগ করতে পারবো। এবার চলে আসি সর্বশেষ কর। কোম্পানির ক্ষেত্রে কর বেসিক্যালি দুইবার দিতে হয়। কিভাবে দুইবার দিতে হয়? প্রথমবার কোম্পানিকে কর দিতে হয় কোম্পানির মোট লাভের উপর। একটা কোম্পানি পুরো একটা আর্থিক বছর বা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষে যত পরিমাণ টোটাল ওনার লাভ এসেছে, মোট লাভ আসছে, ওই মোট লাভের উপর একটা নির্দিষ্ট অংশ কর হিসেবে গভর্নমেন্টকে প্রোভাইড করতে হয়। এটা গেল প্রথমবার কর। এবার যখন আমরা ব্যক্তি মালিকানায় মুনাফা বন্টন করে ফেলবো, মুনাফা বন্টনের পরে প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল ইনকামের উপর বা লাভের উপর একটা কর দিতে হয়। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে চার্জ করে গভর্নমেন্ট। তার মানে কোম্পানি সংগঠনের ক্ষেত্রে টোটাল কর দিতে হয় দুইবার। প্রথমবার কোম্পানির মোট লাভের উপর, দ্বিতীয়বার ব্যক্তির ব্যক্তিগত লাভের উপর। এবার চলে যাব আইনগত বৈশিষ্ট্য। আমরা প্রথমে বলেছি বাংলাদেশে কোম্পানি আইন সংগঠিত হয় বা গঠিত হয় 1994 সালে। তার মানে এটা একটা আইনগত বা আইনসৃষ্ট প্রতিষ্ঠান। কোম্পানি আইনের অধীনে অবশ্যই নিবন্ধিত হইতে হবে। এবার চলে আসবো অস্তিত্ব। এটা বলেছি কোম্পানি একটা চিরন্তন অস্তিত্বের অধিকারী। কোনো ব্যক্তির বা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির কোনো ব্যক্তিগত কারণে যদি সে কোম্পানিতে থাকতে না পারে, সেটার কোনো ইম্প্যাক্ট কোম্পানিতে পড়বে না, কারণ কোম্পানিতে অন্যান্য আরও অনেক শেয়ার হোল্ডার রয়েছে। এবার চলে আসবো দায়। কোম্পানির দায় সবসময় সীমিত হবে। অ্যাজ ইউজুয়াল কোম্পানির দায় সীমিত মানে কীরকম? আমার 100 টাকা পরিমাণ শেয়ার যদি কেনা থাকে, তাহলে আমি 100 টাকা সমপরিমাণ দায় বহন করব। তার মানে কোম্পানির সংগঠনের দায় সীমিত। এবার চলে আসি নিবন্ধন। প্রত্যেকটা কোম্পানি বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইন দ্বারা নিবন্ধিত এবং গঠিত এবং পরিচালিত হইতে হবে। এবার চলে আসি কোম্পানি সংগঠনের কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। প্রথমে চলে আসি সুবিধার ক্ষেত্রে। প্রথমে যেটা বলা আছে অধিক মূলধন। এক মালিকানা ব্যবসার মালিক একজন, অংশীদারি ব্যবসার মালিক 2 থেকে 20 জন। কিন্তু কোম্পানির ক্ষেত্রে মানে যদি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলতে যাই, সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আবার যদি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলতে যাই, তাহলে 2 থেকে 50 জন। অবশ্যই কোম্পানির ক্ষেত্রে আমার মালিকের সংখ্যা বা শেয়ার হোল্ডারের সংখ্যা অনেক বেশি। তার মানে এখানে মূলধনের পরিমাণ অনেক বেশি হইতে হবে বা হবে। এবার আসবো চিরন্তন অস্তিত্ব, যেটা একটু আগে বর্ণনা করেছি। এবার চলে আসি হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্যতা বেসিক্যালি এখানে 2টা পার্সপেক্টিভ আমাদের জাজ করতে হবে বা চিন্তা করতে হবে। প্রথমে যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। আমি আমার শেয়ার যে কাউকে সেল করতে পারবো। এবার চলে আসি সেকেন্ডারি মার্কেট। অবশ্যই এবার চলে আসি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার যারা আছে 2 থেকে 50 জন। যদি আমি শেয়ার হস্তান্তর করতে চাই, তাহলে ওই যে 2 থেকে 50 জন যারা লিমিটেড, যারা আমার শেয়ার হোল্ডার আছে, অবশ্য তাদের কাছেই হস্তান্তর করতে হবে। বাইরের কোনো পক্ষের নিকট আমি চাইলে হস্তান্তর করতে পারবো না। এবার চলে আসি অধিক কর। অবশ্যই কোম্পানির ক্ষেত্রে যেহেতু আমাকে 2বার কর দিতে হচ্ছে, তার মানে আমাকে অবশ্যই বা ডেফিনেটলি আমাকে অধিক কর বহন করতে হচ্ছে। এবার চলে আসি গোপনীয়তার অসুবিধা। কিভাবে? কোম্পানিতে কোনো ডিসিশন নেওয়া হলে, ইন্টারনাল কোনো ডিসিশন নেওয়া হলে, সেটা শেয়ার হোল্ডারদের জ্ঞাতার্থে বা জানার সুবিধার্থে সেটা অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। সো কোম্পানির এক্ষেত্রে গোপনীয়তা রক্ষার্থে খুব অসুবিধা হয়। আশা করি তোমরা প্রথম মডিউলটি বুঝতে পেরেছো।